আসসালামু আলাইকুম। মুমিনুন্নেছা সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো এবং যথারীতি অনলাইন ক্লাসে অভ্যস্ত হয়ে উঠছো এবং এইভাবেই লেখাপড়া এগিয়ে নিয়ে যাচ্ছ। তোমরা জানো করোনা পরিস্থিতি দীর্ঘতর হচ্ছে, দ্বিতীয় ওয়েভ নিয়ে পত্রপত্রিকায় অনেক লেখালেখি হচ্ছে এবং অনেকে আক্রান্তও হচ্ছে। তো অবশ্যই তোমরা নিজেরা সাবধানে থাকবে, সতর্কতার সাথে লেখাপড়ায় মনোযোগী হবে, বাইরে খুব একটা বের হবে না। তো আসলে আমরা তো সিলেবাস মোটামুটি শেষ করে দিয়েছি, এখন রিপিটেশনে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তাই আমি তোমাদের অবস্থার কথা বিবেচনা করে আমি তৃতীয় অধ্যায়ের পরিপাক ও শোষণ চ্যাপ্টারটা আবার রিপিট করছি। জেনেটিক্স শেষ হয়ে গিয়েছে, বিবর্তন সম্পর্কিত ক্লাস আমরা শেষ করে দিয়েছি। তো এখন আমরা পুনরালোচনায় পরিপাক ও শোষণ অধ্যায় ধরলাম। তো আসো আমরা মূল ক্লাসে প্রবেশ করি। তোমরা সবাই আমাকে চেনো, আমি ফারজানা শবনম, সহকারী অধ্যাপক প্রাণীবিদ্যা, মুমিনুন্নেছা সরকারি মহিলা কলেজ। তো আজকে আমাদের আজকের যে পাঠ সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের পরিপাক ও শোষণ, এবং যে অংশটা নিয়ে আজকে আমি আলোচনা করব সেটা হচ্ছে পরিপাকে স্নায়ুতন্ত্র ও হরমোনের ভূমিকা। আমি এখানে দুইটা ছবি নিয়েছি, এখানে পরিপাক তন্ত্রের একটা ছবি দেখতে পাচ্ছ, কি কি অংশ নিয়ে পরিপাক তন্ত্রটা গঠিত এটা খুব ভালোভাবে এখানে দেখা যাচ্ছে। আর এখানে হরমোন, কি কি হরমোন কিভাবে নিঃসৃত হয়, এই যে এই স্লাইডটা আমি এর ভিতরেও সংযোজন করেছি, তখন আমি এই স্লাইডটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো পরিপাক কি? সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা সবাই জানো পরিপাক হলো এক ধরনের শারীরবৃত্তীয় প্রক্রিয়া যার সাহায্যে কি হয়, জটিল এবং অদ্রবণীয় খাদ্য বস্তু নির্দিষ্ট এনজাইমের সহায়তায় দেহের গ্রহণ উপযোগী সরল খাদ্যে পরিণত হয়। এবং প্রত্যেকটা খাদ্যবস্তু যেমন শর্করা, আমিষ, স্নেহ, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা এনজাইম কাজ করে এবং সেই আলাদা আলাদা এনজাইম শর্করাকে গ্লুকোজে পরিণত করে, আমিষকে অ্যামাইনো অ্যাসিডে, এবং ফ্যাট বা চর্বি জাতীয় যে খাবার আছে সেগুলিকে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে। এখন পরিপাকে, এই যে পরিপাক, এখানে তো এনজাইমের ভূমিকায় আমরা দেখলাম, পরিপাক তন্ত্রেরও বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা তো অবশ্যই রয়েছে। তো এর সাথে আসলে আহ স্নায়ুতন্ত্র হরমোনের কি ভূমিকা রয়েছে এটা আমরা আমাদের একটু জানা দরকার, এবং এ সংক্রান্ত জটিলতায় তোমরা হয়তো প্রায়ই পড়ো। তো পরিপাক এবং শ্বসন একটা খুবই জটিল প্রক্রিয়া। আসলে শ্বসন সংঘটিত যদি না হয় তাহলে কিন্তু এটিপি, যে শক্তি আমাদের শরীরে উৎপন্ন হচ্ছে, সেটা কিন্তু উৎপন্ন হবে না। অর্থাৎ অক্সিজেন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। অক্সিজেনের সহায়তা না হলে আমাদের খাদ্যদ্রব্য থেকে শক্তি উৎপন্ন হবে না, যার ফলশ্রুতিতে আমরা বাঁচতেই পারবো না। তো পরিপাক এবং শ্বসন একটি জটিল প্রক্রিয়া, এবং এসব প্রক্রিয়া শেষে শক্তি উৎপন্ন হয়, এবং শক্তির যে সুষ্ঠু ব্যবহার, এই ব্যবহারেই হচ্ছে সুস্থ জীবন অব্যাহত রাখার একমাত্র কৌশল। অর্থাৎ শুধু বসে বসে খেলেই হবে না, এবং আহ শক্তি উৎপন্ন হলেই হবে না, এই শক্তির আহ, ব্যবহার করতে হবে, কাজে লাগাতে হবে, কর্মক্ষম থাকতে হবে, এবং তাহলেই সুস্থ জীবন যাপন করা সম্ভব হবে। শক্তির সংরক্ষণ ও ব্যবহার প্রক্রিয়া যে কত সূক্ষ্মভাবে দেহে পরিচালিত হচ্ছে সে বিষয়টি জানতে হলে পরিপাকে স্নায়ুতন্ত্র ও হরমোনের ভূমিকা সম্পর্কে ধারণা থাকাটা দরকার। অবশ্যই দরকার যে শক্তির সংরক্ষণ এবং ব্যবহার প্রক্রিয়াটা কিভাবে আমাদের দেহে পরিচালিত হচ্ছে। পরিপাকের জন্য বিভিন্ন এনজাইম ও অন্যান্য পদার্থ, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড পদার্থের ক্ষরণ হয় আমাদের শরীরে, পাকস্থলী থেকে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষরণ হয়, এবং যার ফলে যে কোনো জীবাণু, ব্যাকটেরিয়াল কোনো ক্ষতি আমাদের শরীরে হয় না। এবং যতই আমরা খাই না কেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে খেলেও এর কিছু না কিছু ব্যাকটেরিয়া দ্বারা আমরা আক্রান্তই হই, এবং পাকস্থলীর যে অ্যাসিডীয় যে পরিবেশটা, সেই পরিবেশটা এই সকল ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। যার কারণে
সেটা দ্বারা শরীর যদি অ্যাক্টিভ থাকে, কর্মক্ষম থাকে, সুস্থ থাকে, তাহলে আমরা রোগাক্রান্ত হই না পাকস্থলীর অ্যাসিডীয় পরিবেশের কারণে। তো ক্ষরণ হয় আরো শুধু অ্যাসিডীয় পরিবেশ না, পরিপাকের ক্ষেত্রে আরো এনজাইম রয়েছে, পিত্ত রসের ভূমিকা রয়েছে, এরকম আরো অনেক অ্যান্টিবডি রয়েছে। সবকিছু সঠিকভাবে কাজ করে বলেই আমরা এই পৃথিবীতে এখন পর্যন্ত সবকিছুর বিরুদ্ধে লড়াই করে টিকে রয়েছি। তো পরিপাকের জন্য বিভিন্ন ধরনের এনজাইম ও অন্যান্য পদার্থের ক্ষরণ হয় শক্তির বিনিময়ে। এখন শক্তির উৎপাদন ও ব্যবহার কখনো আসলে বৃথা যায় না। এ কারণে খাদ্যের অনুপস্থিতিতে শক্তি ও পদার্থ উৎপন্ন হয় না, বরং খাদ্যই পরিপাকের উদ্দেশ্যেই বিপুল পরিমাণ গ্যাস্ট্রিক জুস উৎপন্ন ও ক্ষরিত হয়। অর্থাৎ খাদ্য পরিপাকের উদ্দেশ্যেই বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিক জুস উৎপন্ন হয়, ক্ষরিত হয়, সেটা পরিপাক করার জন্য, সেটা হজম করার জন্য। দুধ খেলে দুধকে হজম করার জন্য নির্দিষ্ট ধরনের এনজাইম রয়েছে। দই খেলে সেটার জন্য নির্দিষ্ট ধরনের ব্যাকটেরিয়া রয়েছে, এনজাইম রয়েছে। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা এনজাইম ক্ষরিত হয়। পরিপাকের প্রত্যেক ধাপের কর্মকাণ্ডে স্নায়ুতন্ত্র ও হরমোনের ভূমিকা রয়েছে। এগুলি সম্পর্কে আসো আমরা পর্যায়ক্রমিকভাবে আলোচনা করি। এখানে আমরা পরিপাকে দুই ধরনের স্নায়ুর ভূমিকা দেখতে পাই। একটা হচ্ছে সিম্প্যাথেটিক এবং আরেকটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। তো সিম্প্যাথেটিক, এখানে যে রেড কালার করে দেয়া হয়েছে, মস্তিষ্ক থেকে সরাসরি যে উদ্দীপনাটা পায় এরা হচ্ছে সিম্প্যাথেটিক স্নায়ু দ্বারা এই উদ্দীপনাটা সরাসরি আসে। যেমন এই যে এই অঙ্গগুলি, হার্ট, ল্যারিংস, ট্রাকিয়া, এগুলি হচ্ছে সরাসরি ভাবে উদ্দীপনাটা পায়। আহ, আর এখানে এই সিম্প্যাথেটিক নব থেকে যে ইয়েটা আসে, অর্থাৎ প্যারাসিম্প্যাথেটিকটা এখানে, হ্যাঁ, মস্তিষ্ক থেকে সরাসরি আসে এবং তারপরে এই মস্তিষ্ক সুষমা কাণ্ড থেকে এই পাশে যে নীল আকারে যে নীল রং করে দেয়া হয়েছে, সেখানে আবার এই যে উদ্দীপনাটা পায় সেটা হচ্ছে সিম্প্যাথেটিক স্নায়ু দ্বারা পায়। প্রথমে যে মস্তিষ্ক থেকে সরাসরি যেটা পাচ্ছে সেটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক প্যাথেটিক, আর যেটা সুষুম্না কাণ্ড থেকে যে উদ্দীপনাটা পাচ্ছে সেটা হচ্ছে সিম্প্যাথেটিক। এখানে যে কোলন, তারপরে রেকটাম, ব্লাডার, এগুলি সব সিম্প্যাথেটিক যে নবগুলি আছে, যে স্নায়ুগুলি আছে, সেগুলির সাহায্যে আমরা উদ্দীপনাটা পাচ্ছি। কোথায়? সুষমা কাণ্ডের মাধ্যমে পাচ্ছি। আর মস্তিষ্ক থেকে উদ্দীপনাটা যেটা যাচ্ছে সেটা হচ্ছে সরাসরি মস্তিষ্ক নিয়ন্ত্রণ করছে, এটা হচ্ছে প্যারা সিম্প্যাথেটিক স্নায়ুর দ্বারা। আচ্ছা, এরপরে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে পরিপাকে যে স্নায়ুতন্ত্র, সেখানে একটা প্রতিবর্তী ক্রিয়ার আমরা লক্ষ্য করে থাকি। প্রতিবর্তী ক্রিয়াটা কিরকম? যে লালাক্ষরণ যেটা হচ্ছে, এটা হচ্ছে দুই ধরনের প্রতিবর্তী ক্রিয়ায় সংঘটিত হচ্ছে। একটা হচ্ছে সাপেক্ষ আর একটা হচ্ছে অনপেক্ষ। অর্থাৎ অনপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া এবং সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া। তো এটা কিভাবে? যে খাদ্য মুখগহ্বরে প্রবেশের সঙ্গে সঙ্গে কি হয়? অনপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া শুরু হয়ে যায়। অর্থাৎ এটা জিভের স্বাদকুড়ি রিসেপ্টর দ্বারা খাদ্যের স্বাদে সেটা রিসেপ্টর গুলি উদ্দীপ্ত হয় এবং উদ্দীপ্ত হয়ে সেই রিসেপ্টর থেকে নানা ধরনের সেন্সরি নিউরন স্নায়ু উদ্দীপনা এটা মস্তিষ্কে বহন করে এবং মস্তিষ্ক থেকে মোটর নিউরনের সাহায্যে স্নায়ু উদ্দীপনা লালা গ্রন্থিতে চলে আসে এবং যার ফলে লালা ক্ষরিত হয়। এবং এটা হচ্ছে করটিক প্রতিবর্তী ক্রিয়াও বলে। প্রতিবর্তী ক্রিয়া মস্তিষ্ক হয়ে অতিক্রম করে, এজন্য তাকে করটিক প্রতিবর্তী ক্রিয়া বলে। এটা কিন্তু অনপেক্ষ, অর্থাৎ আমরা খাচ্ছি, খাওয়ার কারণে জীবের স্বাদকুড়ির সাহায্যে উদ্দীপিত হয়ে এটা এই লালাক্ষরণ হচ্ছে। কিন্তু যেটা সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া, সেটা হচ্ছে কোনো খাবারের গন্ধ শুকে খাবার দেখে এবং চিন্তা ভাবনা শেষে সিদ্ধান্ত গ্রহণ করা। অর্থাৎ যে একবার তেঁতুল খেয়েছে সে কিন্তু তেঁতুলের টকের কথা মনে হলেই তার কিন্তু লালাক্ষরণ হবে।
তারপরে যে একবার মিষ্টি খেয়েছে সে কিন্তু মিষ্টির কথা মনে হলেই সে কি করবে, তার হচ্ছে লালাক্ষরণ হবে। এই যে চিন্তা ভাবনা করে যে তার সিক্রেশন, এই সিক্রেশনটাই হচ্ছে সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া। এখন কেউ যদি একান্ত বসে যে তেঁতুল এবং চালতার আচার মুখে দেওয়ার কথা চিন্তা করে তাহলে লালাক্ষরণ শুরু হয়ে যাবে। অর্থাৎ তার একবার এই কাজের অভিজ্ঞতা রয়েছে, যার কারণেই তার এরকমটা হচ্ছে। তো এটাই হচ্ছে সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া। এখন দ্বিতীয় যেটা সেটা হচ্ছে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ। অর্থাৎ আমরা জানি যে পাকস্থলীতে অনেক রকমের গ্যাস্ট্রিক জুস রয়েছে, সেটা ক্ষরণ তিনটা ধাপে হয়ে থাকে। একটা হচ্ছে স্নায়বিক, দ্বিতীয়টা হচ্ছে গ্যাস্ট্রিক, আর তৃতীয়টা হচ্ছে আন্ত্রিক ধাপ। তো মুখগহ্বরে খাদ্যের উপস্থিতি ও গলধকরণের সঙ্গে সঙ্গে স্নায়বিক যে প্রতিবর্তী ক্রিয়া সেটা শুরু হয়ে যায়, এবং এই উদ্দীপনা কি হয়, মস্তিষ্ক থেকে ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে পাকস্থলীতে পৌঁছায়। এখন খাদ্য দেখা, গন্ধ ও স্বাদ নেয়া, এমনকি চিন্তা করলেও এই অবস্থা হবে, এবং পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থিগুলো গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করবে, গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করবে, এবং এটাই হচ্ছে প্রস্তুতি পর্ব। পাকস্থলীতে খাদ্য পৌঁছার আগেই এটি ঘটে, এবং এভাবে পাকস্থলী খাদ্য গ্রহণে প্রস্তুত হয়। পাকস্থলীর ক্ষরণে স্নায়বিক পর্যায়ে প্রায় 1 ঘন্টা এটা স্থায়ী হয়। অর্থাৎ এটা হচ্ছে স্নায়বিক পর্ব। স্নায়বিক পর্বটা হচ্ছে মুখগহ্বরে খাদ্যের উপস্থিতি ও গরাধকরণের সঙ্গে সঙ্গে এইটা ঘটে থাকে, এই স্নায়বিক প্রতিবর্তী ক্রিয়াটা ঘটে থাকে। এবং এই যে উদ্দীপনা, এই স্নায়ু উদ্দীপনাটা মস্তিষ্ক থেকে কোন স্নায়ুর মাধ্যমে যায়, ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে পাকস্থলীতে পৌঁছে যায়, এবং খাদ্য দেখা, গন্ধ ও স্বাদ নেয়া, এমনকি চিন্তা করলেও এই যে ক্ষরণ, এই ক্ষরণটি হবে, এই সিক্রেশনটা হবে, এবং এটা হচ্ছে প্রস্তুতি পর্ব। তাহলে এটা হচ্ছে স্নায়বিক পর্যায়। আর গ্যাস্ট্রিক পর্যায়ে কি হবে, গ্যাস্ট্রিক পর্যায়ে এটা পাকস্থলীতে হবে। এখানে স্নায়বিক ও হরমোনাল উভয় তন্ত্রেরই ভূমিকা থাকে, এবং খাদ্য যেটা ধারণে পাকস্থলী প্রসারিত হলে প্রসারক গ্রাহক যেটা সেটা উদ্দীপ্ত হবে, এবং পাকস্থলীর সাবমিউকাসে অবস্থিত মেসোনার এর জালিকায় সেই উদ্দীপনাটা, স্নায়ু উদ্দীপনাটা প্রেরণ করবে, এবং সেখান থেকে স্নায়ু উদ্দীপনা গ্যাস্ট্রিক গ্রন্থিতে পৌঁছে জুস ক্ষরণে উদ্দীপিত করে। এটা হচ্ছে গ্যাস্ট্রিক পর্ব। এবং পাকস্থলীর প্রসারতা এবং খাদ্যের উপস্থিতি মিউকোসায় অবস্থিত বিশেষ এন্ডোক্রিন কোষকে গ্যাস্ট্রিন হরমোন ক্ষরণে উদ্দীপিত করবে, এবং গ্যাস্ট্রিন রক্ত সংবহনের মাধ্যমে গ্যাস্ট্রিক গ্রন্থিতে এসে হাইড্রোক্লোরিক অ্যাসিড সমৃদ্ধ গ্যাস্ট্রিক জুস ক্ষরণে প্ররোচিত করবে। এটাই হচ্ছে এই গ্যাস্ট্রিক জুস ক্ষরণ, এই যে এটা পর্বটা, এটা প্রায় 4 ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়ে থাকে। তো আমরা 2টা পর্ব নিয়ে আলোচনা করলাম, একটা হচ্ছে স্নায়বিক পর্ব আর একটা হচ্ছে গ্যাস্ট্রিক পর্ব। এখন আমরা যে পর্বটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আন্ত্রিক পর্ব। আসলে স্নায়ুতন্ত্রের ভূমিকাটা এখানে প্রথমে যে আলোচনাটা আমরা করলাম সেটা হচ্ছে একটা হচ্ছে অনপেক্ষ, অর্থাৎ যেটা সরাসরি কোনো কিছু চিন্তা না করলেও আমরা খাবারের মাধ্যমে যে সিক্রেশনটা হচ্ছে সেটা অনপেক্ষ। আর সাপেক্ষ যেটা কথা বলছে সেটা হচ্ছে আমরা কোনো কিছু দেখে শুনে অথবা চিন্তা করলে যে সিক্রেশনটা হচ্ছে সেটা হচ্ছে সাপেক্ষ। এবং এই 2টা প্রতিবর্তী ক্রিয়ার সাথে জড়িত যে পর্যায় সেটা সেটার ক্ষেত্রে আমরা এখানে আলোচনা করলাম হচ্ছে লালাক্ষরণ, আর দ্বিতীয়টা হচ্ছে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ। গ্যাস্ট্রিক জুস ক্ষরণে আমরা 3টা ধাপ পেলাম, একটা স্নায়বিক, একটা গ্যাস্ট্রিক। এখন তৃতীয় ধাপটি নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে আন্ত্রিক। এটা হচ্ছে ক্ষুদ্রান্ত্রে সংঘটিত হয়। এটা অ্যাসিড ধর্মী কাইন, অর্থাৎ পাকস্থলীর অ্যাসিড ধর্মী কাইন
যখন ডিউডেনামে প্রবেশ করে, ডিউডেনামের প্রাচীর স্পর্শ করে, তখন স্নায়বিক ও হরমোনাল উভয় ধরনের সাড়া প্রদানকে উৎসাহিত করে এবং ক্ষুদ্রান্ধ্র প্রাচীরের রিসেপ্টরগুলি খাদ্যের উপস্থিতিতে উদ্দীপ্ত হওয়ার খবর মস্তিষ্কে পৌঁছায় এবং প্রতিবর্তী ক্রিয়ার অংশ হিসাবে মস্তিষ্ক গ্যাস্ট্রিক জুসের ক্ষরণ কমিয়ে দেয়। তাহলে কি হয়, অর্থাৎ যখন ক্ষুদ্রান্ত উদ্দীপিত হয়ে গেল, তখন ক্ষুদ্রান্তের রিসেপ্টর গুলো এই 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 খবরটা মস্তিষ্কে পৌঁছে গেল এবং স্বভাবতই মস্তিষ্ক গ্যাস্ট্রিক জুসের ক্ষরণ কমিয়ে দিল, অর্থাৎ পাকস্থলীতে আর গ্যাস্ট্রিক জুস হবে না এবং পাকস্থলী থেকে কাইমের নির্গমন গতি মন্থর করে দেয়। এর ফলে একসঙ্গে বেশি খাদ্য অন্ত্রে প্রবেশ করতে পারে না। শুধু তাই নয়, ডিউডেনামের মিউকাসা দু ধরনের হরমোন ক্ষরণ করে, একটা হচ্ছে কোলিসিস্টোকাইনিন আর একটা হচ্ছে সিক্রেটিন। তাহলে এই কোলিসিস্টোকাইনিন আবার কি করে, প্যানক্রিওজাইনিন নামেও পরিচিত হয়। এই উভয় হরমোন রক্তে সংগৃহীত হয়ে পাকস্থলী, অগ্ন্যাশয় ও যকৃতে পৌঁছায়। সিক্রেটিন পাকস্থলীতে গ্যাস্ট্রিক জুস ক্ষরণে বাধা দেয় আর কোলিসিস্টোকাইনিন কি করে, পাইলোরিক স্ফিংটারের পেশিকে সংকুচিত করে পাকস্থলীকে শূন্য হতে বাধা দেয়। তাহলে এখানে হরমোনের এবং স্নায়ুতন্ত্রের বিশাল ভূমিকা রয়েছে, অর্থাৎ হরমোন এমন একটা জৈব রাসায়নিক দূত যে অর্থাৎ নিজে মানে অপরিবর্তিত থেকে কি করে, বিক্রিয়া গুলিকে ত্বরান্বিত করে, কাজকে ত্বরান্বিত করে, কিন্তু নিজে কিন্তু ওইরকমই থাকে। তো এই হচ্ছে আসলে পিছনে নেপথ্যে থেকে কাজ করা আমাদের শরীরে প্রতিনিয়তই হরমোন এবং স্নায়ুতন্ত্র, এরা নেপথ্যে থেকে কিন্তু আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য কাজ করে যাচ্ছে। এখন অগ্ন্যাশয় রস ও পিত্ত রস, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান পরিপাকের জন্য। তো অ্যাসিডধর্মী কাইম যখন পাকস্থলীর যে অ্যাসিডধর্মী কাইম যখন পাকস্থলী থেকে ডিউডেনামে প্রবেশ করে, তখন সিক্রেটিন এবং কি কোলিসিস্টোকাইনিন খরিত হয় ডিউডেনামে যখন প্রবেশ করে তখন, এবং অ্যাসিডের প্রতি সাড়া দিয়ে সিক্রেটিন খরিত হয় এবং কোলিসিস্টোকাইনিন উদ্দীপ্ত হয়ে আংশিক পাচিত স্নেহ ও আমিষের উপস্থিতিতে এরা উদ্দীপ্ত হয় এবং উভয় হরমোনই অগ্ন্যাশয় রস এবং পিত্ত উৎপাদনে নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে থাকে, অর্থাৎ সিক্রেটিন এবং কোলিসিস্টোকাইনিন দুইটাই অগ্ন্যাশয় রস এবং পিত্ত রস উৎপাদনে নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে। এটা মনে রাখবে অবশ্যই। এবং কার্যগতভাবে সিক্রেটিন একটি অ্যাসিড বিরোধী হরমোন এবং এটি অগ্ন্যাশয় এবং যকৃতে হাইড্রোজেন কার্বনেট আয়ন উৎপন্নকে উদ্দীপ্ত করে। ফলে অগ্ন্যাশয় রস এবং পিত্ত রস আরো খাদ্যধর্মী তরলে পরিণত হয়। এভাবে পাকস্থলীতে আসা অ্যাসিডধর্মী অবস্থাটা প্রশমিত হয়ে যায়। অর্থাৎ যেহেতু পিত্ত রস ক্ষারধর্মী, অগ্ন্যাশয় রসও ক্ষার রয়েছে, ফলে কি হয়, অ্যাসিডধর্মী যে অবস্থা সেটা এভাবে প্রশমিত হয়ে যায়। এবং কোলিসিস্টোকাইনিন একদিকে পরিপাক এনজাইম ক্ষরণে অগ্ন্যাশয়কে উদ্দীপ্ত করে, আবার অন্যদিকে পিত্তথলিকে সংকুচিত করে ডিউডেনামে পিত্ত ক্ষরণকে উদ্দীপনা যোগায়। তো পিত্ত যকৃতে উৎপন্ন হয় কিন্তু সঞ্চিত ও ঘনীভূত হয় পিত্ত থলিতে, তাই না? তাহলে পিত্তের যে পিএইচ সেটা হচ্ছে 7.6 থেকে 8.6। এবং অগ্ন্যাশয় রস ও পিত্তের রসের ক্ষরণে স্নায়বিক প্রতিবর্তেরও ভূমিকা রয়েছে এবং পাকস্থলীতে পরিপাকের স্নায়বিক এবং গ্যাস্ট্রিক ধাপে ভ্যাগাস স্নায়ু যকৃতকে পিত্ত এবং অগ্ন্যাশয়কে এনজাইম ক্ষরণে সহায়তা করে থাকে। তাহলে এখানে আমরা ভ্যাগাস স্নায়ুর ভূমিকা পেলাম, আর সাথে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক যে স্নায়ু সেগুলির তো ভূমিকা রয়েছেই, এবং সাথে হরমোনের ভূমিকার কথাও আমরা জানলাম। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। এখানে কন্ট্রোল অফ ডাইজেস্টিভ সিস্টেম এখানে কিভাবে কন্ট্রোল করছে, এক্সটার্নাল ইনফ্লুয়েন্স আর লোকাল ইনফ্লুয়েন্স, অর্থাৎ বহিরাগত যে বিষয়গুলি আছে সেগুলি, আর লোকাল ইনফ্লুয়েন্স মানে এটা হচ্ছে শরীরের যে ইনফ্লুয়েন্স সেটাকে বোঝাচ্ছে। এখন রিসেপ্টর ইন ডাইজেস্টিভ
ট্র্যাক্ট, অর্থাৎ এটা ডাইজেস্টিভ যে ট্র্যাক্ট গুলি আছে অর্থাৎ পরিপাকের সাথে সংশ্লিষ্ট যেসব অঙ্গগুলি আছে সেগুলি দ্বারা এই লোকাল ইনফ্লুয়েন্সটা সেটা হচ্ছে রিসেপ্ট করে, রিসিভ করে আর কি। তারপরে এটা কি হয়, এটা হচ্ছে এই রিসেপ্ট করার সাথে সাথে এখানে বিভিন্ন রকম গ্যাস্ট্রিক যে হরমোনগুলি রয়েছে সেই গ্যাস্ট্রিক হরমোনগুলি ক্ষরিত হয়। গ্যাস্ট্রিক হরমোন ক্ষরিত হয় কিভাবে, স্মুথ মাসলস থেকে, তারপরে এক্সোক্রাইন গ্ল্যান্ড সেলস থেকে, এন্ডোক্রাইন গ্ল্যান্ড সেলস থেকে এই হরমোনগুলি ক্ষরিত হচ্ছে। আর এখানে এক্সটিংক্ট অটোনমিক নার্ভ, অর্থাৎ এখানে যে অটোনমিক নার্ভগুলি রয়েছে সেই ডাইজেস্টিভ পরিপাকে সাহায্যকারী বিভিন্ন যে অর্গানগুলি আছে সেগুলি যখন এই লোকাল ইনফ্লুয়েন্সটা রিসিভ করলো, রিসিভ করার পরে কি হবে, এটা হচ্ছে এক্সট্রিংক্ট অটোমেটিক নার্ভ দ্বারা, এটা স্নায়ুতন্ত্র দ্বারা, অর্থাৎ এটা বহিরাগত যে বহিস্থ যে প্লেক্সাস গুলি রয়েছে, তোমাদের বইতে এই কথাটি উল্লেখ করা হয়েছে বইতে, একটু বই দেখে মিলিয়ে নেয়ার চেষ্টা করবে। বইয়ের যে ভাষাটা সেটা তারা এক্সটিংক্ট অটোমেটিক নার্ভটাকে তারা বলেছে হচ্ছে কি বলেছে এখানে, তারা বলেছে হচ্ছে এক্সটিংক্ট প্লেক্সাস, অর্থাৎ নির্হিত স্নায়ুজালক। এইখানে সেই এক্সটিংক্ট প্লেক্সাসকেই এখানে বলা হয়েছে হচ্ছে এক্সটিংক্ট অটোমেটিক নার্ভ, অর্থাৎ এটা যখন লোকাল ইনফ্লুয়েন্সটা যার ডাইজেস্টিভ ট্র্যাক্ট দ্বারা যখন গ্রহণ করবে, অর্থাৎ পরিপাকে জন্য জড়িত যে অর্গানগুলি দ্বারা যখন রিসিভ হবে, রিসিভ হওয়ার পরে এখানে বহিস্থ যে স্নায়ুজালকগুলি আছে অর্থাৎ এক্সট্রিংক্ট অটোমেটিক নার্ভগুলি আছে, সেই এক্সট্রিংক্ট অটোমেটিক নার্ভ দ্বারা এটা গৃহীত হবে। এবং তারপর কি হবে, তারপর হচ্ছে স্মুথ মাসল, এন্ডোক্রাইন গ্ল্যান্ডস এবং এক্সোক্রাইন গ্ল্যান্ডস গুলি উদ্দীপিত হবে, সেলস গুলি উদ্দীপিত হবে, ফলে এখান থেকে হরমোন এবং এনজাইম ক্ষরিত হবে। তারপর এই এই এক্সট্রিংক্ট প্লেক্সাস এবং তারপরে সেটা পৌঁছে দিবে হচ্ছে অন্তর্নিহিত স্নায়ুজালক অর্থাৎ ইনস্ট্রিংক্ট প্লেক্সাসে, সেটাকে ছড়িয়ে দেবে, অর্থাৎ বহিস্থ স্নায়ুজালক তারপরে সেটাকে নিয়ে যাবে অন্তর্নিহিত স্নায়ুজালকে অর্থাৎ ইনস্ট্রিংক্ট নার্ভ প্লেক্সাসে নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে তোমার মূল বিষয়টা। আর এক্সটার্নাল যে ইনফ্লুয়েন্স অর্থাৎ বহিরাগত যে ইনফ্লুয়েন্স গুলি আছে সেগুলি সরাসরি বহিস্থ যে স্নায়ু জালকগুলি আছে অর্থাৎ এক্সটিংক্ট প্লেক্সাস সেটাকে উদ্দীপিত করবে। সেটা কি, সেটা যেমন আমরা যদি কোনো কিছুর কথা, খাবারের কথা চিন্তা করি, কোনো ভালো খাবারের ঘ্রাণ পাই, কোনো ভালো খাবারের কথা ভাবি, তাহলে আমাদের যে সিক্রেশনটা হচ্ছে সেটা হচ্ছে এক্সটিংক্ট অটোমেটিক নার্ভ, এবং তারপরে এই এক্সটিংক্ট অটোমেটিক প্লেক্সাস সেটা ছড়িয়ে দেবে ইনস্ট্রিক্ট নার্ভ প্লেক্সাসে। তাহলে এটাই ছিল হচ্ছে মূল বিষয়টা, অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমটাকে কিভাবে স্নায়ু এবং হরমোন নিয়ন্ত্রণ করছে, কন্ট্রোল করছে, এটা এই চারটা দ্বারা এটা বোঝানো হয়েছে। তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। আর এখানে বিভিন্ন রকম যে গ্যাস্ট্রিক হরমোন, এটা হরমোন অফ গ্যাস্ট্রিক ট্র্যাক্ট, এখানে লিভার থেকে, তারপরে পাকস্থলী থেকে, তারপরে প্যানক্রিয়াস থেকে যে বিভিন্ন ধরনের হরমোন রিলিজ হচ্ছে, সেই হরমোনগুলিকে এখানে মোটামুটি দেখানো হয়েছে যে কিভাবে হরমোনগুলি রিলিজ হচ্ছে। এখানে যে পাকস্থলী ইনহেবিট স্টমাক মোটিলাইটি, এখানে কে করছে এটা, সিক্রেটিন রিলিজ, অর্থাৎ সিক্রেটিন হরমোন যখন রিলিজ হচ্ছে, সিক্রেটিন এবং কোলিসিস্টোকাইনিন এই দুইটা যখন রিলিজ হচ্ছে, কিভাবে দুইটা রিলিজ হচ্ছে, যে ফ্যাটি ফুড অ্যামিনো অ্যাসিড ইন ডিউডেনাম, অর্থাৎ ডিউডেনামে যখন আসলো খাবারগুলি তখন এখানে কোলিসিস্টোকাইনিন রিলিজ হচ্ছে। কোলিসিস্টোকাইনিন যখন রিলিজ হচ্ছে তখন কি হচ্ছে, তখন এখানে যে
মস্তিষ্ক যখন এটা বুঝতে পারছে যে কোলিসিস্টোকাইনিন বের হচ্ছে, তখন ও কিন্তু পাকস্থলীর খাবার বের হওয়ার যে মাত্রাটা সেটা কিন্তু সে কমিয়ে দিচ্ছে। ঠিক আছে। আর এখানে এই যে যখন ফুড ইন লোয়ার স্টমাক, অর্থাৎ যখন খাবার লোয়ার স্টমাকে যে পৌঁছাচ্ছে, তখন অ্যাসিড ফুড ইন ডিউডেনাম, তখন ডিউডেনামে অ্যাসিডিক ফুড পৌঁছাচ্ছে এবং সিক্রেটিন রিলিজ হচ্ছে। সিক্রেটিন রিলিজ হয়ে কি করছে, যখনই সিক্রেটিন হরমোনটা রিলিজ হচ্ছে তখন তখন কি হচ্ছে, তখন ডিক্রিজ বাইল সিক্রেশন, অর্থাৎ এখানে যে পিত্তর সিক্রেশনটা সেটা কিন্তু কমে যাচ্ছে। পিত্তর সিক্রেশনটা কমে যাচ্ছে। আর এটা হচ্ছে যখন কোলিসিস্টোকাইনিন রিলিজ হচ্ছে তখন ইনক্রিজ বাইল সিক্রেশন, অর্থাৎ তখন কোলিসিস্টোকাইনিন বাইল সিক্রেশনকে ইনক্রিজ করাচ্ছে, অর্থাৎ পিত্ত রসকে বাড়িয়ে দিচ্ছে। কোলিসিস্টোকাইনিন পিত্ত রসের পরিমাণকে বাড়িয়ে দিচ্ছে এবং একই সাথে যখন সিক্রেটিন হরমোন রিলিজ হচ্ছে তখন বাইল সিক্রেশনটা, অর্থাৎ পিত্ত রসের সিক্রেশনটা ডিক্রিজ হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তাহলে দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা যে প্রত্যেকটার সাথে কিন্তু রিলেটেড। ঠিক আছে। তারপরে এখানে যখন গ্যাস্ট্রিন হরমোন, অর্থাৎ ফুড ইন লোয়ার স্টমাক, যখন লোয়ার স্টমাকে খাবারগুলি যাচ্ছে তখন গ্যাস্ট্রিন হরমোন রিলিজ হচ্ছে এবং তখন ইনক্রিজ স্টমাক মোটালিটি, ইনক্রিজ অ্যাসিড প্রোডাকশন, অর্থাৎ অ্যাসিড প্রোডাকশনটাও বেড়ে যাচ্ছে এবং স্টমাকের যে অর্থাৎ প্রেসার, সেটাও কিন্তু স্টমাকের প্রেসারটাও বেড়ে যাচ্ছে। আবার এখানে আরেকটা জিনিস, যখন সিক্রেটিন হরমোন রিলিজ হচ্ছে তখন ইনক্রিজ হচ্ছে এখানে অগ্নাশয় যে রস রয়েছে, অর্থাৎ বাইকার্বনেট সিক্রেশন, এটা প্যানক্রিয়াস থেকে রিলিজ হয়। এই প্যানক্রিয়াস থেকে বাইকার্বনেট সিক্রেশনটাও কিন্তু বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আবার এখানে যখন কোলিসিস্টোকাইনিন রিলিজ হচ্ছে তখন ইনক্রিজ এনজাইম ফ্লো, অর্থাৎ প্যানক্রিয়াসের যে এনজাইম সেটাও কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে দেখতে পাচ্ছ যে কিভাবে হরমোনগুলি প্রত্যেকটা যকৃতকে, প্যানক্রিয়াসকে কিভাবে নিয়ন্ত্রণ করছে। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা হরমোনের সাথে কিভাবে জড়িত। তো আসলে আমাদের শরীরটা একটা বিরাট বিস্ময় এবং আমরা বুঝে শুনে অবশ্যই খাবার গ্রহণ করব এবং হরমোন এবং এনজাইমের যে ব্যাপারটি নিয়ে চিন্তা ভাবনা করব। সতর্কতার সাথে আমরা খাবো এবং অবশ্যই কর্মক্ষম থাকার চেষ্টা করব। এতক্ষণ তোমরা যারা আমার ক্লাসটি দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ এবং আশা করি ক্লাসটি তোমাদের উপকারে আসবে। আল্লাহ হাফেজ।